এখন ইমেইলে তো দিয়ে দেওয়া একটু হ্যাসেল, এই জন্য হচ্ছে গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়। কেন গ্রুপে অ্যাক্টিভ থাকা হয় না? জি জি স্যার, অ্যাক্টিভ থাকা হয় কিন্তু জিনিসগুলো এটাও তো সরাসরি ইউটিউবে চলে যায় তাই না? হুম। ইউটিউব থেকে ডাউনলোড করলে এটা আপনার যে কোনো সময় থাকতে পারে, আবার চলে যেতে পারে, কিন্তু ইমেইলে থাকলে তো এটা যাওয়ার সম্ভাবনাটা খুব কম। না, আর আমরা তো যদি চাই যে চলে যাক। আমরা তো চাই না সারা জীবন আপনাদেরকে ক্লাস দেখবেন দেখবেন ওই ক্লাসে, আমরা তো ওটা চাই না। স্যার আমাদের জন্য এটা একটু একটু করেন স্যার, একটু দয়া করে, এগুলো যেন আমরা দেখে দেখে পরে কাজ করতে পারি। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ঠিক আছে, আমি আমি মানে ম্যানেজমেন্টের সাথে কথা বলবো এই বিষয়ে ইনশাল্লাহ। স্যার কালকের পড়া পুরোপুরি শেষ করতে পারছি, সবগুলো ওকে। যাক আলহামদুলিল্লাহ। জি স্যার। আমি যা করাচ্ছি বা যা করতেছি তা ফুলফিল আপনারা বুঝতে পারতেছেন? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? না না, কোনো অসুবিধা হচ্ছে না, আমি ডাবল ডাবল করলাম, ওই অফিস থেকে আপনার এটা নিয়ে নিলাম, 2021 ভার্সন, জি, এবং এই জন্য হয়ে গেল পুরোপুরি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু ধন্যবাদ। শুধু স্যার একটা শুধু মনে হলো, আপনি যখন করেন তখন এইচ ও কিছু জিনিস হলুদ রঙের উপরে দেখা যায়, এখানে কিন্তু আমারটাতে সেটা দেখায় না। হলুদ রঙের উপরে? না, আপনি যখন ক্লিক করে যান তখন ওই যে রিবনের মধ্যে হলুদ রঙের সবগুলো সিম্বল ছোট 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 করে দেখাচ্ছে, বিভিন্ন ওটা অ্যালফাবেট গুলা। ওইটা থাকতে পারে, ওটা হচ্ছে ভার্সন বা হচ্ছে আমার ডেস্কটপের সেটিং এরকম, বা আপনার ওরকম নাই, এরকম হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। এমনিতে অন্য কোনো অসুবিধা নাই। ওকে, ঠিক আছে। তো আজকে আমরা আমাদের ক্লাস টপিকটা শুরু করি। হুম, জি স্যার জি, আপনি আরেকটা বিষয়, 365, জি বলুন। স্যার আরেকটা বিষয় হলো, আহ আমরা যে জুম করে না স্যার ভিডিও গুলো হয়, এটা যদি আরেকটু জুম করে দেখানো যায় তাহলে আরো বেটার হয় স্যার, একদম দূর এখন থেকে। জি, বুঝতে পেরেছি, আমি চেষ্টা করি জুম করে দেখানোর। হ্যাঁ, আমি চেষ্টা করবো এটা জুম করে দেখানোর। হ্যাঁ, প্লিজ স্যার এটা ঠিক। একটু দেখুন স্যার। ওকে, আমি আপনাদের সকলকে মিউট করে দিয়েছি। তো আমরা আজকে আমাদের টপিকে ফের চলে আসি। আচ্ছা, মাইক্রোসফট আচ্ছা, মাইক্রোসফটের এজ যেটা আছে 365, আপনি ওইটা দিয়ে করতে পারবেন প্র্যাকটিস, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে। তো আমরা যদি আজকের ক্লাস টপিকটা হচ্ছে স্যালারি ডাটা অ্যানালাইসিস নিয়ে একটা ক্লাস ছিল আজকে। তো স্যালারি ডাটা অ্যানালাইসিস নিয়ে যে ক্লাসটা থাকে, এটা মূলত আপনারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানের স্যালারি বেস এটারও প্রয়োজন হবে। এর পাশাপাশি যে আপনারা একটা প্রতিষ্ঠানে এইচআর সেগমেন্টে আছেন বা এইচআর সেগমেন্টে নাই, বা আপনার প্রয়োজন হবে না, বিষয়টা এমন না অ্যাকচুয়ালি। হ্যাঁ, প্রয়োজন সবারই হবে, কারণ আমি আপনাদেরকে বলে দিয়েছি যে আমি যেই টপিকগুলো আপনাদেরকে শেখাবো সেইখানে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের চেইন সিস্টেম থাকবে। এখন আপনি যদি কোনোভাবে আজকের টপিকের নাম আমি হয়তো স্যালারি বেস দিয়েছি, কিন্তু আপনি যেই মানে যেই পর্যায়ে আছেন, যেই পজিশনে আছেন, এই পজিশনেও কিন্তু আপনার এই কাজটা অবশ্যই লাগতে পারে। এবং সেই টপিকটাই কিন্তু সেইভাবে করে আমার এই ক্লাসের ভেতরে আছে। ঠিক আছে। তো আমরা এটা দেখবো, টপিক নিয়ে আলোচনা করব। ওকে, ঠিক আছে। ওকে। ওকে, আমরা আমি আমার স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন তো সকলে দেখতে পাচ্ছেন না? এখন কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? কাইন্ডলি একটু জানাবেন। ওকে, ঠিক আছে। ওকে, তো আমি কিন্তু টোটালি একটা নিউ শিট নিয়েছি আপনাদের এখানে। টোটালি একটা নিউ শিট নেওয়া হয়েছে যে আপনাদের বোঝানোর সুবিধার্থে। এইখানে টোটালি একটা নিউ শিট আমি নিয়ে নিয়েছি। এই শিট কিন্তু আমি রিসেন্টলি ক্রিয়েট করেছি। আচ্ছা, এই যে দেখুন মোহিত ভাই, হ্যাঁ, এই স্ক্রিনে যখন আপনি হচ্ছে ক্লিক করবেন তখন এখানে দাগ পড়বে। হ্যাঁ, তো অনেকে হয়তো জানেন না বিষয়টা, আবার অনেকে হয়তো জেনেও ভুল করে এখানে দাগ পড়ে যায়। এই যে এটা হলো হোয়াইট বোর্ড, এখানে দাগ পড়ে যায়, এখানে দেখা যাচ্ছে লাল নীল। তো একটু আপনারা মাউসটা সাইডে রাখুন। হ্যাঁ, স্ক্রিনের উপরে এটাকে একটু দাগাদাগি করবেন না, তাহলে দেখতে অসুবিধা হবে আর কি। ওকে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা কি করব?
এখন অ্যাকচুয়ালি আমরা আজকে একটা স্যালারি শিট ক্রিয়েট করব। ওকে, স্যালারি শিট। তো স্যালারি শিট ক্রিয়েট করতে হলে যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের স্যালারি শিট ক্রিয়েট করছি, তো আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখে নিচ্ছি, মাস্টারি পিএলসি বা মাস্টারি লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পিভিটি। হ্যাঁ, পিভিটি লিখে দিলাম, অ্যাড্রেসটা লিখে দিলাম, কালকে যেভাবে করেছি এইগুলা নিয়ে আমরা বেশি টাইম ওয়েস্ট করব না, জাস্ট লিখে দিচ্ছি। এবং আমরা যেহেতু যে কোনো একটা মাসের সেলস রিপোর্ট হয়, আমি এই কাটা হচ্ছে মে মাস, আমি তাহলে এপ্রিল মাসে, এপ্রিল মাসে, এপ্রিল 2026 স্যালারি রিপোর্ট, এমপ্লয় স্যালারি রিপোর্ট। ওকে, আমি এই কাজগুলো করে নিয়েছি। এখন আমার সাপোজ ধরেন এই কাজ যেগুলো আমি করেছি এর ভিতরে কোনো একটা কিছুতে আমার টাইপিং মিস গিয়েছে, হ্যাঁ, স্পেলিং মিস গিয়েছে। তো এই স্পেলিং মিস যদি আপনাদের কোনো এর ভেতরে যদি কোনোভাবে স্পেলিং মিস যায়, তো স্পেলিংটা আপনারা চেক করবেন কিভাবে এমএস এক্সেলে যে এটা স্পেলিং মিস, এটা কারেক্ট কোনটা? তো আপনারা যতটুকু টেক্সট আপনি ডাটা এন্ট্রি করবেন ততটুকু সিলেক্ট করে F7-এ ক্লিক করবেন। F7-এ দেখুন এখানে ঢাকা বাংলাদেশ, এখানে কে দিয়েছি, ঢাকার পরে কমা দিয়েছি, একটা স্পেস দিয়ে নি। এই যে এটা আমাকে F7-টা স্পেলিং চেক করে দিচ্ছে, তো এই আমাকে সাজেস্ট করছে ঢাকার পরে একটা কমা দিয়ে তারপর স্পেস দিয়ে বাংলাদেশটা লিখতে। এটা কি হচ্ছে, অটো কারেক্ট করে দিলাম। দেখুন এখন হচ্ছে আমি ক্লোজ করে দিচ্ছি। এই যে স্পেলিং চেক কমপ্লিট, ইউ আর গুড টু গো। ওকে, মানে আমি যেই ডাটা এন্ট্রি করলাম, আপনারা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে থাকেন তাদের জন্য এটা কিন্তু খুবই হেল্পফুল, যে আপনার যে স্পেলিংটা থাকে, যে স্পেলিংটা যদি আপনি রং স্পেলিং টাইপ করেন, বা অনেক সময় হইতে পারে আপনার স্পেলিংটা ঠিকভাবে মনে পড়ছে না, বা অনেক সময় হইতে পারে আপনার স্পেলিংটা আপনার কিবোর্ডের টাইপে মিস হয়ে গিয়েছে, হ্যাঁ, যে কিবোর্ড টাইপে ভুল হয়ে গিয়েছে, এটা হইতেই পারে। তখন আপনি টোটাল ডাটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে F7 প্রেস করলে অটো স্পেলিং টেস্টটা নিয়ে নেই। ওকে, ঠিক আছে। এই দেখুন এখানে দেখুন এপ্রিল বানানটা ভুল, আরপিল হয়ে গেছে। এই যে আমি যদি এখানে F7 দিই, দেখুন একটু আগে এপ্রিল আসছিল, এই যে, এই যে আরপিল হয়ে গেছে, দেখছেন স্পেলিংটা। এখন যদি আমি অটো কারেক্ট দিই এটা অটো কারেক্ট হয়ে যাবে, এন্ড ইয়েস দিয়ে দিব, এন্ড এখন ওয়াল গুড। ওকে, ডান। আচ্ছা, তো এখন আমরা আমাদের কাজে ফেরত আসি। তো গতকালকে আমরা যেহেতু 10 জন এমপ্লয় নিয়ে কাজ করেছি, আজকেও আমরা 10 জন এমপ্লয় নিয়ে কাজ করব, ঠিক আছে। সিরিয়াল নাম্বার ডট নাম্বার। ওকে, 10 জন এমপ্লয় নিয়ে আমরা কাজ করছি। ওকে, সিরিয়াল নাম্বার। দেন আমরা এখানে কি করব, এইখানে যদি দেখায় যে সিরিয়াল নাম্বার গুলা কিভাবে আজকে আমরা বসাবো, তো এই সিরিয়াল নাম্বার গুলা এইখানে আমরা এমন একটা ফাংশন অ্যাপ্লাই করব, যেই ফাংশনটা কি কাজ করবে, আমি একদম প্রথম ক্লাসে ইফ নামে একটা লজিক্যাল ফাংশন, এবং এই ফাংশনটা কিভাবে কাজ করে এটার একটা উদাহরণ আমি আপনাদের সাথে কি করেছি, শেয়ার করেছি। হ্যাঁ, তো সেই কাজটা কিন্তু আমি এখন দেখাচ্ছি। তো এইখানে যে বিষয়টা থাকছে, সিরিয়াল নাম্বার আমরা গতকালকে 1 দিয়ে এইভাবে করে কি করেছিলাম, নিচের দিকে ড্রাগ করে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমরা আজকে কিন্তু সেই কাজটা করব না। আজকে আমরা যে কাজটা করব, আগে ফর্মুলাটা দেখি, হ্যাঁ, লজিকটা বুঝি। ইফ, ইফ ফর্মুলা কি করে একটু যদি আমরা দেখি এখানে, একটু যদি আমরা এখানে দেখি যে ইফ ফর্মুলাটা কি করে। ইফ লজিক্যাল টেস্ট, মানে আমরা যে লজিকটা এখানে দিব, হ্যাঁ, যে লজিকটা এখানে দিব, এই লজিকটা যদি মিলে যায় মানে সত্য হয়, ভ্যালু ইফ ট্রু যদি সত্য হয়, তাহলে একটা রেজাল্ট প্রোভাইড করবে। ইফ লজিক্যাল টেস্ট ভ্যালু যদি মিথ্যা হয়, ভ্যালু ইফ ফলস যদি মিথ্যা হয়, তাহলে আর অন্য একটি যে লজিক প্রোভাইড করবে সেটা আমাকে দিতে হবে। তো দেখুন এখানে ফার্স্ট অফ অল দেখাচ্ছে লজিক্যাল টেস্ট যদি ভ্যালু, এটা লজিক্যাল টেস্ট মানে যে লজিকটা দিব এটা এর ভিতরে দিব, তারপরে কমা দিব। ভ্যালু ইফ ট্রু, এটা যদি সত্য হয় তাহলে এখানে সত্য কাজ করবে, এবং ভ্যালু ইফ ফলস, এটা যদি মিথ্যে হয় তাহলে এখানে মিথ্যা কাজ করবে। আচ্ছা, এটা কিভাবে কাজ করে আগে এটা একটু আমি আপনাদেরকে দেখাবো, তারপরে আমি হচ্ছে মূলত আমাদের এইখানেও কাজ করে দেখাবো, সেই কাজে ফেরত যাব। হ্যাঁ, এটা কিভাবে কাজ করে এটা একটু আপনাদেরকে দেখাই, একটা মিনিট। ওকে, এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ডাটা শিট আছে, এবং এই ডাটা শিটে যে বিষয়টা থাকছে সেটা হচ্ছে, দেখুন এইখানে কিন্তু আমি যদি ডাটা বসাই, এই কলামে যেই ডাটায় বসাই এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার কি হচ্ছে, চলে আসছে। দেখুন এইখানে
অটোমেটিক কি হচ্ছে, সিরিয়াল নাম্বারটা কিন্তু চলে আসছে, কিন্তু আমরা কিন্তু এখানে এই কাজটাই করবো, এখানে আসছে না কারণ এখানে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা নেই। আমি যদি এটাকে নিচের দিকে ড্র্যাগ করি, এই যে অটোমেটিক চলে আসবে, এবং যেই পর্যন্ত ড্র্যাগ করি নিচের দিকে, যেই পর্যন্ত ড্র্যাগ করতে পারি। এখন আমি এখানে যেইটাই বসাই না কারণ, ডাটা বসাইলে এখানে কি হবে, অটোমেটিকলি সেই সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসবে। ঠিক আছে, ওকে, আমরা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো এইটা কিভাবে কাজ করলো, আমি একটু আগে বললাম যে ইফ লজিক্যাল ফাংশন, মানে ইফ, আমরা এটা কি, এটা হচ্ছে বি3, এবং এইটাকে কি বোঝায়, এটাকে বোঝা হচ্ছে নট ইকুয়াল। হ্যাঁ, নট ইকুয়াল, এবং এরপরে এটাকে কি বোঝায়, এটাকে বলা হয় যে ব্লাঙ্ক, মানে ব্লাঙ্ক, এটাকে ব্লাঙ্ক। তো এইখানে এতটুকুর মানে কি বোঝাচ্ছে, আপনাদের ভিতরে কেউ বলতে পারবেন যে এখানে এতটুকুর মানে কি বোঝাচ্ছে? জাস্ট এই যে এতটুকু, হ্যাঁ, আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আর কি। তারপরে এটা তো আর বড় করা যায় না, তাও দেখছি যে এটা বড় করেও কোনো লাভ হওয়ার কথা না, কারণ এখানে যেটা দেখাবো এটা তো আর বড় হচ্ছে না। ওকে, তো এইখানে যদি দেখেন যে ইফ বি3 এতটুকু, এইটার এতটুকু যে মানে, এটার মানে হচ্ছে নট ইকল। হ্যাঁ, নট ইকল বলতে কি, এই যে এটা মানে হচ্ছে ইকল, এটা কি, এটা হচ্ছে সমান সমান, মানে আমি এইখানে কি দেখতে চাচ্ছি, এইটার সমান যে ডাটা আছে এটা দেখতে চাচ্ছি। আর এইটা মানে হচ্ছে নট ইকল। হ্যাঁ, নট ইকুয়াল মানে সমান সমান না, সমান সমান না। ওকে, তো এইখানে আমরা এই নট ইকুয়ালটা অ্যাপ্লাই করেছি, এন্ড দেন তারপরে কি করেছি, এখানে অ্যাপ্লাই করেছি হচ্ছে ব্লাঙ্ক। এই যে দুইটা কোটেশন, ডাবল কোটেশন একসাথে কোনো স্পেস ছাড়া, এটাকে বলা হয় ব্লাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি, ব্লাঙ্ক। ওকে, তো এতটুকুর মানে, মানে এতটুকুর মানে লজিকটা কি দাঁড়াচ্ছে বলতে পারবেন কেউ? মেসেজে বলুন তো, বা কেউ বলতে পারলে হ্যান্ড রাইজ করুন তো, এতটুকুর লজিক কি দাঁড়াচ্ছে? হইতে পারে নেটওয়ার্ক এখন আই থিঙ্ক ঠিক থাকার কথা, একটু দেখবেন তো। এখন কি ঠিক আছে? আচ্ছা, একটু জানান যে এখন ঠিক আছে কিনা, একটু জানান প্লিজ। ওকে, ঠিক আছে। আচ্ছা, এতটুকুর মানে বোঝাচ্ছে যে এই বি3-তে যেই ডাটা থাকবে, মানে বি3 এই ইকল, নট ইকল মানে, আর নট ইকল এবং ব্লাঙ্ক, মানে ব্লাঙ্ক থাকবে না, না বোঝাচ্ছে তাই তো, যে বি3 ব্লাঙ্ক থাকবে না, এতটুকুর মানে জাস্ট এতটুকু বোঝাচ্ছে কি, যে বি3 ব্লাঙ্ক থাকবে না, যদি ব্লাঙ্ক না থাকে। তো আমি লজিকটা দিচ্ছি কি, লজিকটা এখানে হচ্ছে বি3 যদি ব্লাঙ্ক না থাকে, তার মানে এটা যদি আমি পজিটিভ করি, তো পজিটিভে আসতেছে বি3 যদি ডাটা বসে, এটার পজিটিভটা কি আসতেছে, আমরা যদি না বা কোনো কিছু যদি না বোঝাই যে কোনো কিছু না, যেটা করব না, তাহলে মানে ওই কি, আমি কোথায় যাব না, আমি এই সিট থেকে উঠে ওই সিটে যাব না, তার মানে কি আমি এই সিটেই বসে থাকবো, এটাই তো বোঝায় তাই না, যে আমি বাসা থেকে কলেজে যাব না, তার মানে কি আমি বাসায় থাকবো। তো পজিটিভ আর নেগেটিভ দুইটাই থাকছে, তো এখানে যদি আমরা, এখানে কি লজিকটা আমরা নেগেটিভ দিয়েছি, নেগেটিভ লজিকটা কি দিয়েছি, বি3 যদি ব্ল্যাঙ্ক না থাকে, সরি বি3 যদি ব্ল্যাঙ্ক না থাকে, মানে বি3-তে যদি ডাটা বসে, তাহলেই আমার এখানে সিরিয়াল নাম্বারটা আসবে। হ্যাঁ, তো আমি এখানে কি ফর্মুলা অ্যাপ্লাই করেছি, রো ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট এন -2, অ্যান্ড দেন এটার মানে কি, এটার মানে ব্ল্যাঙ্ক, মানে এটা কি ভ্যালু ইফ ট্রু, মানে যদি সত্য হয়, মানে বি3 যদি ব্ল্যাঙ্ক না থাকে, ডাটা বসে থাকে, তাহলে আমাকে এখানে সিরিয়াল নাম্বারের রেজাল্ট কত দেখুন, এখানে দেখা যাচ্ছে রেজাল্ট হচ্ছে 1। হ্যাঁ, এবং যদি না থাকে তাহলে দেখাবে ব্ল্যাঙ্ক। তো আমরা একটু এখানে এই রোর যে কাজটা, রো ফর্মুলা অ্যাকচুয়ালি কি কাজ করে এটা একটু দেখবো। ইকল দিয়ে আমরা যদি জাস্ট এখানে রো লিখি, রো, এই যে রো ফর্মুলাটা চলে আসবে, এটাই ক্লিক করছি, এন্ড জাস্ট আমরা ইন্টার ক্লিক করি, দেখুন অন দেখাচ্ছে। আপনারা কি কেউ বলতে পারবেন এই রো ফর্মুলাটা এখানে আমাকে কেন অন দিল? কেউ কি বলতে পারবেন, হ্যান্ড রাইজ করতে পারেন। এই যে রো ফর্মুলাটা আমাকে কেন এখানে 1 রেজাল্ট দিচ্ছে, এখানে 1। আচ্ছা, এই যে একদম, এই যে হচ্ছে নৌ, এটা হচ্ছে নুরুদ্দিন ভাই, কারণ রো নাম্বার 1, তাই তো, এই জন্য এই রো ফর্মুলাটা কি করছে, আমাকে 1 শো করাচ্ছে, তাই না? আমি যদি এইটা এই রোতে যে, হ্যাঁ এই রোতে যে, এই 26 নাম্বার রোতে যে রো ফর্মুলাটা অ্যাপ্লাই করি, রো ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তো রো ফর্মুলাটা যদি 26 নাম্বার যে অ্যাপ্লাই করি, ইন্টার দিই,
তো এখানে কত দেখাচ্ছে? 26 দেখাচ্ছে, কারণ এই রো নাম্বার কত? রো নাম্বার হচ্ছে 26। আচ্ছা, এখন আমি এই জায়গায় কোনোভাবে রেজাল্ট দেখাইতে চাচ্ছি 1, তো আমি এটা 1 কিভাবে দেখাবো? মানে এর ভিতরে রেজাল্ট আসছে কত? 26 না? তো আমি রেজাল্ট এই জায়গায় 1 দেখাতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে কেউ বলতে পারবেন? এনিওন? -25, রাইট সাইফুল ভাই, গুড অ্যান্সার। তো এখানে আমাকে -25 করতে হবে, এই যে -25, তাহলে রো নাম্বার কি চলে আসলো? 1 চলে আসলো, হ্যাঁ। তো এখন আমি যদি রো নাম্বার 27-এ যাই, তখন 27 থেকে -25, তাহলে এখানে 2 চলে আসলো। এখন যদি আমি এখান থেকে আমার ডাটা এন্ট্রি হয়, তাহলে এটা কিন্তু রো নাম্বার 1 এন্ড এটা রো নাম্বার 2, তো এটা কিন্তু অটোমেটিকলি এইভাবে চলে আসবে। এখন কিন্তু আমি কি করলাম, ফার্স্ট অফ অল আপনাদেরকে এই যে ফর্মুলাটা আছে সম্পূর্ণ ভেঙে আপনাকে দেখিয়ে দিলাম। এখন আমি আমাদের মূলত যে কাজ, সেই কাজে ফেরত চলে যাব। এখানে আমরা দিব কি, ইকুয়াল, দেন ইফ। ইফ দেওয়ার পরে আমরা লজিক্যাল টেস্ট, লজিক্যাল টেস্টটা কোথায় বসাবো আমরা? লজিক্যাল টেস্টটা বসাবো এই যে এইখানে, মানে এমপ্লয়ের নেম এখানে বসাবো। এইটা কি থাকলে, এটা যদি ব্ল্যাঙ্ক না থাকে, মানে যদি ডাটা বসে, তাহলে আমরা কি দিলাম? নট ইকুয়াল। নট ইকুয়াল এখন কি দিব? ব্ল্যাঙ্ক। হ্যাঁ, তো ব্ল্যাঙ্কটা কিভাবে দিব? ডাবল কোটেশন, এটার মানে কি? ব্ল্যাঙ্ক, কমা, যদি B7 ব্ল্যাঙ্ক না থাকে, তাহলে আমরা যদি এইখানে এই রো নাম্বার 7-এর জায়গায়, মানে এখানে রো নাম্বার যদি অ্যাপ্লাই করি, হ্যাঁ রো, এই যে রো ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, তাহলে এর রেজাল্ট এখন কত দেখাবে বলুন তো সবাই? এর রেজাল্ট কত দেখাবে এখন? আচ্ছা, কেউ একটু দাগাদাগি করবেন না, হ্যাঁ। 7 দেখাবে। কেন 7 দেখাবে? কারণ এখানে কত আছে? 7 আছে। রাইট অ্যান্সার। ওকে, সাইফুল ভাই রাইট অ্যান্সার, এখানে রেজাল্ট 7 দেখাবে। তো আমি যদি এখানে 7 থেকে, আমি যদি এখানে 1 দেখাইতে চাই, মানে আমি যদি এখানে আমি রেজাল্ট দেখাইতে চাচ্ছি এটার 1, তাহলে আমাকে এখানে কি করতে হবে? -6, রাইট। তো আমাকে এখানে -6 দিতে হবে, হ্যাঁ। -6 দেওয়ার পরে আমি কি দেখাবো বলো? তাহলে এতটুকু রেজাল্ট কি আসলো? এতটুকু রেজাল্ট আসলো এই যে এখানে খেয়াল করুন, 1। ওকে, দেন আমি কি করব? কমা দিব। কমা দেওয়ার পরে আমি কি করব? কমা দেওয়ার পরে আমি এখান থেকে ভ্যালু ইফ ফলস, যদি এটা মিথ্যা হয় তাহলে কি হবে? যদি এটা মিথ্যা হয় তাহলে হচ্ছে কি হবে বলুন তো? যদি এটা মিথ্যা হয় তাহলে হবে ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্কটা আমরা কিভাবে দিব একটু বলুন তো সবাই? আচ্ছা, এই যে আপনারা দাগাদাগি করতেছেন ভাই, দাগাদাগিটা করেন না, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমরা এখন আবার, ভাই একটু খেয়াল রাখবেন, এই যে হোয়াইট বোর্ডের পরে এই যে দাগাদাগি হয়ে যাচ্ছে, এটা কাইন্ডলি করেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, আপনারা তো মজা পাচ্ছেন নাকি এটাতে, আমি বুঝলাম না। ওকে, আচ্ছা, এইখানে আমরা রো নাম্বার এটা 6 দিয়ে নিচ্ছি, ওকে। দেন আমরা কি করব এখন? এখানে যদি আমার কি করতে হয়, যে আমি ব্ল্যাঙ্ক দেখাইতে চাই, মানে ভ্যালু ইফ ফলস, যদি এটা, মানে এই যে B7-এ যদি কোনো ডাটা না থাকে তাহলে হবে ব্ল্যাঙ্ক। তো আমরা ব্ল্যাঙ্কটা কিভাবে দেখাবো? ব্ল্যাঙ্ক দেখানোর জন্য আমরা কি করব বলুন তো? ব্ল্যাঙ্ক দেখানোর জন্য আমরা কি করব? হুম, ব্ল্যাঙ্ক দেখানোর জন্য আমরা ডাবল কোটেশন অ্যাপ্লাই করব, রাইট। ওকে, তো আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করব কি, ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার। তো এখানে যেহেতু আমার কোনো ডাটা নাই, যার কারণে এটা এইভাবে দেখাচ্ছে, তো আমি এটা যেই পর্যন্ত ড্র্যাগ করে দিব, আমার প্রয়োজন এই পর্যন্ত, এটা পর্যন্ত ড্র্যাগ করে দিলাম। এন্ড এইখানে যদি আমি যে কোনো ডাটা বসাই, তখন দেখুন এখানে অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে, এবং এখানে যদি ডাটা বসাই অটোমেটিক সিরিয়াল নাম্বার চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কি করব? আমাদের যে এমপ্লয় নেম গুলা ছিল, গতকালকে যে ক্লাসটা করেছিলাম আমরা, যেহেতু এখানে সিমিলার কাজ, আমরা গতকালকের ক্লাস থেকে এমপ্লয় নেমটা নিয়ে চলে আসবো, হ্যাঁ। এমপ্লয় নেমটা নিয়ে চলে আসবো। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এর ভিতরে করতে পারেন, হ্যাঁ। আচ্ছা, হয়তো অনেকে না বুঝে করতেছেন, বুঝতে পেরেছি। আপনারা আপাতত, আমি যখন কাজটা দেখাচ্ছি, জুমের একটা ইস্যু আছে, এটা কোনোভাবে অফ করা যায় না, হ্যাঁ। এটা আমরা চেষ্টা তো করি, কিন্তু কোনোভাবে এটা অফ করা যায় না। তো আপনারা যদি এইভাবে কোনো ব্ল্যাকবোর্ডে, এইভাবে হোয়াইট বোর্ডে এইভাবে দাগাদাগি করেন, তখন হচ্ছে ক্লাসে সকলের দেখতে অসুবিধা হয়। তো এই জন্য কাইন্ডলি কেউ দাগাদাগি করেন না, ঠিক আছে? তাহলে আর অসুবিধা হবে না। এই যে আবার এই যে দাগাদাগি করলেন, কি জানি ভাই কি মজা পাচ্ছেন আপনারা এটা করে। ওকে, আচ্ছা, এখন আপনাদের যে কাজটা আমি এখন দেখাচ্ছি, যে এখানে আমরা নিয়ে চলে আসবো, তো আমরা ওই শিটটা কি ওপেন হয়েছে? শিটটা কি ওপেন করেছি আমরা? এক্সেলে হয়তো সমস্যা করছে।
কোনোভাবে আসছে না, এই যে চলে আসছে। তো আমরা এই এমপ্লয় আইডি এবং এমপ্লয় কি নেম এটা একদম কন্ট্রোল সি দিয়ে কপি করে একদম আমরা কোথায় নিয়ে চলে যাব, একদম এইখানে নিয়ে চলে আসতে পারি। হ্যাঁ, আমরা চাইলে এই কাজটা কি করে করতে পারি বলুন তো, এক্স লুকআপের থ্রু আমরা চাইলে এই কাজটা করতে পারি। হ্যাঁ, আমাদের ডাটাগুলো উপরে থেকে পড়বে, কিন্তু এক্স লুকআপের ক্লাস যেহেতু আজকে না, আমরা সেই ক্লাসে দেখিয়ে দিব। ওকে, এটা রেফারেন্স উড়ে গিয়েছে, রেফারেন্সটা দিয়ে দিই, B7। ওকে, এখন দেখুন আমার কিন্তু যেখানে যেখানে ডাটা আছে সেখানে সেখানে আমার সিরিয়াল নাম্বারটা বসে গিয়েছে। এখন আমরা কি কাজটা করব, এখন আমাদের এমপ্লয় গুলো যেটা ছিল এদের বেসিক যে স্যালারিটা, হ্যাঁ বেসিক স্যালারি, এটা আমরা লিখে দিব বেসিক স্যালারি, বেসিক স্যালারি। ওকে, এমপ্লয়ের বেসিক স্যালারি কি হবে? তো একটা যার স্যালারি যেমন হইতে পারে, আমরা একটা অ্যামাউন্ট এখানে বসিয়ে দিচ্ছি এখানে। তো এই যে অ্যামাউন্টটা বসানোর জন্য এইখানে আমার যে এমপ্লয় গুলো আছে, এই এমপ্লয়ের বেসিক স্যালারি 20,000 থেকে 30,000 টাকার ভেতরে, এর বেশি হবে না। তো যখন আমরা ডাটা এন্ট্রি করব অনেক সময় 20,000-এর জায়গায় 20,000-এর জায়গায় 2 লাখ বা 20 লাখও চলে যাইতে পারে আমাদের টাইপিং এর ভুলে। তো এই কাজটা আমরা কেয়ারফুলি করার জন্য আমরা কিভাবে কাজটা করতে পারি, মানে আমরা এর ভিতরে এমন একটা কন্ডিশন ইউজ করব যেই কন্ডিশনে আমি এখানে 20,000 থেকে 30,000, মানে 20,000 থেকে 30,000 এর ভিতরের নাম্বারই বসাইতে পারবো। হ্যাঁ, 20,000-এর নিচে বা আমি 30,000-এর উপরে কোনো নাম্বার বসাইতে পারবো না। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করার জন্য আমাদের চলে আসতে হবে ডাটা ট্যাবে। ডাটা ট্যাবে আসার পরে এইখানে আপনারা পেয়ে যাবেন ডাটা টুলস, এইখানে পেয়ে যাবেন ডাটা টুলসে এখানে ডাটা ভ্যালিডেশন, এটাই ক্লিক করবেন। এই ডাটা ভ্যালিডেশনটা আমি আবার দেখাচ্ছি, ডাটা টুলস, এই যে এটা, হ্যাঁ এটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে এই যে এনি ভ্যালু যে অপশনটা আছে এইখান থেকে হোল নাম্বারটা সিলেক্ট করবেন। হ্যাঁ, এন্ড কত অ্যামাউন্ট, এই যে বিটুইন দেখাচ্ছে, মানে আমাদের মিনিমাম কত অ্যামাউন্ট হবে, মিনিমাম হবে হচ্ছে আমরা ধরলাম 15,000 ধরি, হ্যাঁ মিনিমাম 15,000, এবং ম্যাক্স কত হাজার, ম্যাক্স ধরলাম আমরা 30,000 টাকা, মানে এর বেশি এমপ্লয়ের বেসিক স্যালারি আমার কোম্পানিতে কারণ নাই, আমার জন্য মিসম্যাচ না হয় স্যালারি ক্যালকুলেটেড ডাটা এন্ট্রির ক্ষেত্রে, যার জন্য আমি এটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমি জাস্ট ওকে সিলেক্ট করব। এখন যদি আমি 1,000 টাকা বসাই, হ্যাঁ দেখুন এটা কিন্তু বসবে না। ঠিক আছে, এটা কি বসবে না। তো এখন আমাকে এখানে কি করতে হবে, 15,000-ই বসাইতে হবে। এন্ড আমি এটাকে বসাবো হচ্ছে 20,000, হ্যাঁ না এটাকে বসিয়ে দিচ্ছি আমরা 17,000। এখন 17,000 বসিয়েছি এবং এই দুইটা সিলেক্ট করে আমি জাস্ট ডাবল ক্লিক করলে দেখুন এই পর্যন্ত বসে গিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে বসে গিয়েছে, এখানে এই যে এখানে কিন্তু এটা কাজ করছে, ধরেন একটা মিনিট, এখানে তো আমরা অটোমেটিক বসাইনি, ডাটা এন্ট্রি দিয়েছি। ওকে, এখন যদি আমরা এখানে 31,000 বসিয়ে দেখি বসবে, বসবে না, 31,000 ডাটাটা এন্ট্রি হবে না। তো আমি তো এখানে জাস্ট ক্যালকুলেশনটা করার জন্য এখানে জাস্ট ক্লিক করে ডাবল ক্লিক করেছি। ডাবল ক্লিক করলে কি হয়েছে, প্রত্যেকবার 2,000 টাকা করে বেড়েছে। হ্যাঁ, তো আপনারা তো এটা এইভাবে করবেন না, কালকে তো দেখিয়েছি ডাটা এন্ট্রি আপনারা কিভাবে করবেন। এটা এইভাবে করে সিলেক্ট করবেন এমপ্লয় আইডি, এমপ্লয় নেম, বেসিক স্যালারি, অল্টার, তারপরে ডি, তারপরে ও সিলেক্ট করবেন, এই ইন্টারফেসটা আপনাদের সামনে চলে আসবে। তারপরে আপনি ডাটা এখানে বসাইতে পারবেন। হ্যাঁ, যদি ডাটা বসানো থাকে তখন কিন্তু আর ইন্টারফেসটা আসবে না। ওকে, তো আমরা এটা বসিয়ে নিয়েছি। এখন আমরা এখানে যদি 31,000 বা 30,001 টাকাও যদি বসাইতে চাই তাও বসবে না। ঠিক আছে, তো আমাদের কত টাকা বসাইতে হবে এখানে, 30,000 টাকার ভেতরে যে কোনো অ্যামাউন্ট বসাইতে হবে। হ্যাঁ, তো আমরা 30,000 বসালাম এবং নিচেরটা আমরা বসিয়ে দিব 29,500। ওকে, 29,500 ইন্টার। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, এখন এদের বেসিক স্যালারি বের করলাম। তো এর আগে আমাদের একটা এক্সেলে হচ্ছে শিট আছে যেখানে আমরা কি করেছিলাম, এমপ্লয়ীদের স্যালারি রেঞ্জটা বের করেছিলাম। তো সেইখান থেকে আমরা জাস্ট কিছু জিনিস কপি পেস্ট করে নিয়ে আসবো যেন কাজটা আমি আপনাদেরকে দ্রুত দেখাইতে পারি। ওকে, ওকে, যদি এখানে দেখেন এই যে বেসিক স্যালারি এবং এখানে আছে হোম রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স এন্ড ফেস্টিভ্যাল, বোনাস এন্ড নেট স্যালারি। ঠিক আছে, এটা। তো আমরা এটাকে কি করছি, আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। ওকে, আচ্ছা আমরা এখানে আরেকটা জিনিস দিতে একটু মিসম্যাচ হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কি বলুন তো, এটা হচ্ছে, আচ্ছা এটা লাগবে না, এটা আপনাদেরকে দেখাবো না। ওকে, তো আমরা এখানে জাস্ট এটা কি করব, এইভাবে করে টোটাল এখানে নিয়ে চলে আসলাম। হ্যাঁ, এটা এইভাবে করে নিয়ে চলে আসলাম, মানে হাউস রেন্ট, মেডিকেল, ট্রান্সপোর্ট, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স ডিডাকশন, ফেস্টিভ্যাল বোনাস, নিট স্যালারি। ওকে, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন আমরা হাউস রেন্ট,
হাউস রেন্টটা বেসিক স্যালারির কত পার্সেন্ট যাবে, আমরা ধরলাম 15%, লিখে দিলাম। দেন মেডিকেল, মেডিকেল যাবে বেসিক স্যালারির 5%। দেন ট্রান্সপোর্ট যাবে 8%, ওকে, 8%। দেন আছে প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড হচ্ছে যেই ফান্ডটা আপনার কাছ থেকে রেখে নেওয়া হবে, আপনার স্যালারি থেকে ডিটেক্ট করা হবে যখন আপনি স্যালারি থেকে রিজাইন দিবেন, অ্যাজ এ পেনশন বা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড হিসেবে আপনাকে দেওয়া হবে আপনার চাকরির বয়স শেষ হলে বা আপনি চাকরি থেকে রিজাইন দিলে। ওকে, তো আমরা প্রভিডেন্ট ফান্ডটা এখানে দিব। প্রভিডেন্ট ফান্ড দিয়ে দিব আমরা 5%, ওকে, 5% আমরা দিয়ে দিচ্ছি প্রভিডেন্ট ফান্ড। দেন আমরা হচ্ছে ট্যাক্স, ট্যাক্স হচ্ছে কাটবো স্যালারি থেকে 2%। দেন ফেস্টিভ্যাল বোনাস পাবে হচ্ছে টোটাল স্যালারির 30%, ওকে, টোটাল স্যালারি যেটা আছে তার 30% হচ্ছে এরা কি পাবে, ফেস্টিভ্যাল বোনাস পাবে, ওকে। তো এখন আমরা এই কাজটা দেখে নিব যে কিভাবে এখন এই কাজটা আমরা করতে পারি। আচ্ছা, তো এইখানে দেখেন যে এইখানে আছে হোম রেন্ট, হোম রেন্ট আছে 15%, মেডিকেল আছে 5%, ট্রান্সপোর্ট আছে 8%, প্রভিডেন্ট ফান্ড, ট্যাক্স ডিটেকশন, ফেস্টিভ্যাল বোনাস, ওকে। তো আমরা হাউস রেন্ট, যেটা হাউস রেন্টটা আমরা 15% দিব। কার দিব? বেসিক স্যালারি। তো বেসিক স্যালারির 15% দিতে গেলে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে অটো করতে পারি, আমরা এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এই যে বেসিক স্যালারি এটা সিলেক্ট করব, মাল্টিপল, হ্যাঁ, তো এটা হচ্ছে গুণ চিহ্ন। তো আমরা এটাকে স্টার আছে আপনার কিবোর্ড থেকে Shift+8 প্রেস করলে কিবোর্ডের উপরে যে 8 থাকবে একদম টপের দিকে, F9 এর নিচে, F9 F8 এর নিচে, তো যেই আপনার এই স্টার বাটন থাকবে এটা হচ্ছে গুণ চিহ্ন বোঝাচ্ছে, হ্যাঁ, এক্সেলে এই গুণ চিহ্নটা দিয়ে দিব। দেন কোনটা, এই যে 18%, হ্যাঁ, এটা দিব, দিয়ে এন্টার দিব। এখন আমরা ইন্টার দেওয়ার পরে আমরা কি করতে চাচ্ছি বলুন তো ভাই, এখন আমরা এই যে এর মামুনের, মামুনের মেডিকেল কত টাকা আছে, মেডিকেল অ্যালাউন্স রেটে কত টাকা আছে, দেন হচ্ছে ট্রান্সপোর্টের কত টাকা আছে, প্রভিডেন্ট ফান্ড কত টাকা আছে, ট্যাক্স ডিটেকশন কত যাচ্ছে, সবগুলো কত পার্সেন্ট হচ্ছে বেসিক স্যালারি, এটা ক্যালকুলেট করব। তো এটা ক্যালকুলেট আমরা যেহেতু অল্টো করব, যেহেতু একবার আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি আর ফর্মুলাটা অ্যাপ্লাই করব না, তাই আমরা কি করব, এটাকে এই ডান দিকে ড্রাগ করে দিব, হ্যাঁ। তো ডান দিকে ড্রাগ করলে কি আমাকে অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা এখানে দেখাচ্ছে। এইখানে যখন আমরা ক্যালকুলেট করেছিলাম তখন আমরা এই বেসিক স্যালারিটাকে সিলেক্ট করেছিলাম D7 ইন্টু মানে গুণ ইন্টু E6, হ্যাঁ, যার কারণে আমার E6 এ 15% ছিল, মানে 15,000 টাকার 15% হচ্ছে কত টাকা, 15,000 15% 2,250 টাকা, এটা চলে আসছে। এখন আমি যদি এটাকে রাইটে ড্রাগ করি, আমি যেহেতু আর ফর্মুলা বসাবো না, আমি রাইটে ড্র্যাগ করছি, তখন দেখুন আবার কি হচ্ছে, এই বেসিক স্যালারি কিন্তু সেলটা আবার ডানে ড্র্যাগ হয়ে যাচ্ছে। মানে গত ক্লাসে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমি যখন ডানে ড্র্যাগ করছি তখন কিন্তু সেলটা চেঞ্জ হয়ে ডানে ড্র্যাগ হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো আমরা এটা চাচ্ছি না। এখন আমরা কি চাচ্ছি, এখন আমরা চাচ্ছি যে এই 15,000 লক থাকুক, আমি যতই ডানে ড্রাগ করি এই 15,000টা কোনোভাবে লক থাকবে, এবং আমি যে 15 এই যে উপরে যেটা এইটা আনলক থাকবে, এটা অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি 5% 8% নিয়ে আমাকে কি করবে, ক্যালকুলেটরটা করে দিবে, হ্যাঁ। এখন দেখুন আমরা কি হচ্ছে F7 এ চলে আসছে, কিন্তু এটা থাকার কথা কোথায়, D7 এ, রাইট, ওকে। আচ্ছা, এখন আমরা কি কাজ করব, এখন আমরা যদি একটু দেখি, এখন আমরা এটা করার জন্য আমাদের রিলেটিভ রেফারেন্সটা বুঝতে হবে, কিভাবে রিলেটিভ রেফারেন্সটা কাজ করে, কিভাবে সেল লকটা কাজ করে, আমাদের এইটা বুঝতে হবে। সেল লকটা যদি আমরা দেখি, এই যে 15,000 টাকা, হ্যাঁ, এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে আমি যদি এটাকে রাইটে ড্র্যাগ করি, এখানে কিন্তু আমি 15,000, যে 15,000 মানে D7, এটাকে ধরলাম এই যে D নাম্বার কলাম 7 নাম্বার রো, ইকল দিলাম, D7 দিলাম, এন্টার দিলাম। এখন যদি আমি একে ডানে ড্র্যাগ করি, এর ডানে কোনটা আছে দেখুন তো, এই ডানে এক্সেল পরে 2,250 টাকা, ডানে ড্র্যাগ করলে 2,250 এটা দেখিয়ে দিচ্ছে। এবং এর নিচে যদি আমি ড্র্যাগ করি, 15,000 নিচে আছে কত, 17,000, 17,000 এটা দেখিয়ে দিচ্ছে। এটা কি হচ্ছে, রিলেটিভ রেফারেন্স যেই বিষয়টা থাকে। তো এটা আমরা যখন ডানে বামে ড্র্যাগ করছি, তো এটাও কিন্তু যে এইখান থেকে মানে এই সেলটাই এই সেলটা আমরা দেখিয়েছিলাম এইখানে, এই যে D7টা, তখন এটাও তখন এক্সেল ডানে এক্সেল বামে চলে যাচ্ছে। এটাকে যদি আমরা নিচে দেখাই, দেখুন এখানে 0 দেখাচ্ছে, মানে এখানে কিছু নেই। এখানে যদি আমরা কিছু দিই, টু অন দিয়ে দিই, দেখুন এখানে অটোমেটিকলি অন চলে আসবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকু বলুন আমাকে যে
এই ইকুয়াল দিয়ে ডানে বামে আমি এতটুকু বুঝতে পেরেছি যে ডানে যে যখন দিচ্ছি তখন এটা এই সেলে আছে, তখন এটা এই সেলে চলে যাচ্ছে, নিচে দিচ্ছি এটা যদি এই সেল থাকে এটা এই সেল হয়ে যাবে, এটা এই সেল থাকলে এটা এই সেল হয়ে যাবে। এতটুকু কি বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকু বলুন। জি। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন, হ্যাঁ, এতটুকু যদি আপনারা বুঝতে পারেন, তাহলে এখন যে কাজটা দেখাবো আমি, F4, F4টা দেখাবো। হ্যাঁ, F4 কি করে যদি একটু দেখাই। F4 যে আমি লক করলাম, কি দিয়ে লক করলাম? এটা আছে আপনার কিবোর্ডে একদম টপে, F4। এই F4 দিয়ে আমরা যখন লক করছি, এখন যখন আমরা ডানে দিচ্ছি তখন এই 15,000ই থাকছে। আমরা বামে নিচে দিচ্ছি, হ্যাঁ, ডানে দিচ্ছি, নিচে দিচ্ছি, এবং এইখানে আরো ডানে দিচ্ছি, আরো ডানে দিচ্ছি, যতই ডানে দিই। এখন আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করে দেখাই, দেখুন এই 15,000 এই সেলটাই কি হয়ে গেছে, কি হয়ে গিয়েছে বলুন তো? লক হয়ে গিয়েছে। জাস্ট কি হয়ে গিয়েছে বলুন তো ভাই? লক হয়ে গিয়েছে, যার কারণে এ আর ডানে বামে কোথাও যাইতে পারছে না। আচ্ছা, লক কি কি হয়েছে? কলাম নাম্বার কি আছে? ডি। ডি নাম্বার কলাম, এই যে ডি নাম্বার কলামটা লক হয়েছে। রো নাম্বার কি আছে? 7। তো 7 নাম্বার রোটা লক হয়েছে। এখন এটা, এতটুকু কি বুঝতে পেরেছেন? জাস্ট এতটুকু জানান যে আমাকে এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছেন যে আমরা F4 দিয়ে লকটা করেছি, জাস্ট এতটুকুই বুঝুন। লক হচ্ছে তখন আর যখন ডানে বামে দিচ্ছি, তখন আর কিন্তু ওই সেলটা ডানে বামে যাবে না। আমি এটাকে এর ভেতরে লক করে দিয়েছি, এটাকে ঘরের ভিতরে লক করে দিয়েছি, আর ডানে বামে যাবে না, ওই জায়গায় থেকে যাবে। এখন কিন্তু আর লক করিনি, এখন আবার F4 দিয়ে লক করে দিলে, F4 দেখুন এর আগে একটা ডলার আইকন চলে আসছে, এর আগে একটা ডলার আইকন চলে আসছে, এবং একে আমি যতই ডানে বামে যেদিকেই দিই না কেন, ঠিক আছে, যেদিকেই দিই না কেন, ও আমাকে ওই রেজাল্টটাই দেখাবে, D7ই থাকবে। ঠিক আছে, এ আর ডানে বামে যাবে না। ওকে, এতটুকু তো আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখন আমি এই সবগুলো ডিলিট করে দিই, জাস্ট একটা রাখি। এখন এখানে কি কি লক হয়েছে যদি একটু আপনারা দেখেন যে এখানে লকটা কি কি হয়েছে। এখানে লক হয়েছে ডি কলাম, এই যে ডি কলাম এবং 7 নাম্বার রো। তো এখন আমরা এইখানে জাস্ট ডি কলামটা লক রাখবো, হ্যাঁ, 7 নাম্বার রোটাকে ছেড়ে দিব। 7 নাম্বার রোকে আমরা ছেড়ে দিব, ডি কলামকে লক রাখবো। তাহলে যদি কি হয় আমরা একটু দেখি। এই যে 7 নাম্বার রো আছে, এই রোর আগে আমরা যে ডলার আইকনটা আছে এটাকে কেটে দিব। এখন কি হলো? জাস্ট ডি কলামটা লক আছে, এন্টার দিলাম। এখন আমরা যদি এই ডি কলামকে এইভাবে করে নিচের দিকে ড্রাগ করি, 17,000, 18,000 এটা দেখাচ্ছে, হ্যাঁ। এখন আমি যদি এই দিকে ড্রাগ করি ডানে, তখন কিন্তু সেই 15,000ই দেখাচ্ছে। তখন কিন্তু আমরা আবার 2,250 টাকা, এটা কিন্তু আর দেখাচ্ছে না। যদি একটু খেয়াল করেন, আপনি যদি এইটাকে ডানে ড্রাগ করেন তখন 17,000ই দেখাচ্ছে। তার মানে কি? এইখানে শুধু ডি কলামটাই লক আছে, মানে ডি কলামে যদি আপনি নিচের দিকে ড্রাগ করেন তাহলে সে ডাটা দেখাবে, কিন্তু এইটাকে যদি আপনি ডানের দিকে ড্রাগ করেন, মানে রোতে রোতে ড্রাগ করেন, এটাকে যদি আপনার আপনার কলামের ভিতরে ড্রাগ করেন, মানে এই যে আপনি কলাম কি লক করেছেন না, এটা আপনি যদি এটা কি কলাম, এন কলাম, এই এন কলামের ভিতরে ড্রাগ করে দেন, তাহলে এই এন ডি কলামে যে ডাটা আছে নিচে বাই নিচে, মানে কলামে যে ডাটা আছে সেটা আপনাকে শো করাবে। কিন্তু আপনি এটাকে যদি ডানে ড্রাগ করেন তখন কিন্তু এই পাশের ডাটা আগে যেটা দেখাচ্ছিল ওইটা আর দেখাবে না, কারণ আমরা কলাম লক করে দিয়েছি। ডি কলামের বাইরে ই কলামে কোনোভাবেই যাইতে পারবে না। হ্যাঁ, এই যে ই কলামে কোনোভাবে যাইতে পারবে না, যখনই আমি এইদিকে ডানে ড্রাগ করছি কোনোভাবে এই নাম্বার কলামে যাইতে পারবে না, সব জায়গায় ডি কলামই দেখাবে। ওকে, আমরা কি এটা বুঝতে পেরেছি? এতটুকু একটু বলুন যে এটা বুঝতে পেরেছেন কিনা। জি, F4 এ লক। ওকে, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা কি করলাম? কলামটা লক দেখালাম, এখন আমরা কলামটাকে লক কেটে দিব। জাস্ট আমরা লক করব হচ্ছে কোনটা বলুন তো? জাস্ট আমরা কলামের রোটা কেটে, কলামের লকটা কেটে দিব। আমরা লক রাখবো রোর পাশে, হ্যাঁ, এন্টার দিব। এটাকে আমরা যদি এখন নিচের দিকে ড্রাগ করি, দেখুন এখন এই যে 7 নাম্বার রো, এই 7 নাম্বার রোর বাইরে আর এ কোথাও যাইতে পারবে না। এর আগে ছিল ডি নাম্বার কলাম, নিচে ড্রাগ করলে ডি নাম্বার কলামে যা আছে সেটা দেখাই দিচ্ছিল, কিন্তু ই নাম্বার কলামে এ কোনোভাবে যাইতে পারছে না। এখন আমরা কি করেছি? 7 নাম্বার রোটা লক করে দিয়েছি। তো এই রোর ভিতরে ডানে যত যাই থাকুক সে আমাকে দেখাইতে পারবে। আমি যত যাই এরকম ডানে ড্রাগ করি সে আমাকে এইভাবে দেখাইতে পারবে। আমি যদি এখানে 1 দিই, এখানে তারপরে যদি 2 দিই, এখানে তারপরে যদি 3 দিয়ে দিই, 3 দিই, এরপরে ধর 4 দিই, এরপরে যদি 5 দিই, দেখুন এখানে আমি যতই ডানে ড্র্যাগ করব, হ্যাঁ, যতই আমি ডানে ড্র্যাগ করব, এই দেখুন 2,
এই যে 4, মানে এটা কিন্তু 7 নাম্বার কলাম, 7 নাম্বার কলামে দেখাবে। এটা এমন না যে আমি 7 নাম্বার কলামে কাজ করছি। আমি কত নাম্বার কলামে কাজ করছি? আমি আমি মনে হয় 8 নাম্বার কলামে কাজ করছি। হ্যাঁ, 8 নাম্বার কলামে। তো দেখুন এটা, যে আপনার কি করলাম, এখন আমরা রোটা লক করলাম, এবং এই রোটা লক করলে আমরা এই 7 নাম্বার রোর বাইরে যাইতে পারবে না। মানে এটাকে ডানে ড্র্যাগ করলে ডাটা ঠিকই দেখাবে, কিন্তু এ কোনোভাবে এই যে নিচে মানে 8 নাম্বার রোতে কোনোভাবে যাইতে পারবে না। এটা কি সকলে বুঝতে পেরেছেন? এটা একটু বলবেন যে এ কোনোভাবে আমাকে 8 নাম্বার রো, মানে আমি নিচে ড্রাগ করলে কোনোভাবে আমাকে 8 নাম্বার রোতে যাইতে পারবে না। এই দেখুন, এই 2250-এর নিচে 1 আছে, এটাকে যদি আমি নিচে ড্রাগ করি কোনোভাবে ও এটা দেখাবে না, 1 দেখাবে না। এই 7 নাম্বার রোকে লক করে ফেলেছে। এ জাস্ট আমাকে 7 নাম্বার রোড ডাটাই দেখাবে। এই 7 নাম্বার রোড ভিতরে ডানে ড্রাগ করলে তখন এ ডানে মুভ করতে পারবে, কিন্তু নিচে মানে 8 নাম্বার রোতে কোনোভাবে মুভ করতে পারবে না। এটা কি বুঝতে পেরেছেন সবাই? একটু বলবেন প্লিজ। জি, আচ্ছা, এতটুকু বুঝতে পেরেছেন। এতটুকু যদি বুঝতে পারেন, এখন আমাদের মেন যে কাজটা থাকছে, যে আমরা জাস্ট এইখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এবং আমরা জাস্ট এটাকে ডানে ড্র্যাগ করবো আর নিচে ড্র্যাগ করবো, অটোমেটিক কাজটা হয়ে যাবে। এখন দেখুন, ইকল দিচ্ছি, ইকল দিয়ে বেসিক স্যালারিটা সিলেক্ট করছি। এখন বলুন যে আমাদের বেসিক স্যালারি যদি আমরা ডানে ড্র্যাগ করি, হ্যাঁ, ডানে ড্র্যাগ করি, তাহলে চেঞ্জ হবে না ডানে ড্র্যাগ করলে। তার জন্য আমরা কোনটা লক করব? আচ্ছা, আমি তার আগে একটা বিষয় ক্লিয়ার করি। F4 দিয়ে একবার ক্লিক করলে, কোনো একটা সেল সিলেক্ট করলে, হ্যাঁ, কোনো একটা সেল, এই যেভাবে এটা সিলেক্ট করলাম বেসিক স্যালারি, সিলেক্ট করে F4 দিলাম, দেখুন কলামটাও লক হলো, রোটাও লক হলো। আর একবার F4 দিলাম, জাস্ট এখন রোটা লক হলো। আর একবার F4 দিচ্ছি, জাস্ট এখন কলামটা লক হচ্ছে। ওকে, ঠিক আছে। যদি এতটুকু বুঝতে পারেন, তাহলে আমি যেটা বোঝাচ্ছি এখন, যদি এতটুকু বুঝতে পারেন, তাহলে আমাকে এখন বলবেন যে আমি D7 সিলেক্ট করলাম। আমি এখন, আমার কন্ডিশন হচ্ছে, আমি এটাকে যদি ডানে ড্রাগ করে দিই, D7 কে এটাকে ধরে ডানে ড্রাগ করি, তাহলে এই 15,000 টাকাই লক থাকবে। কিন্তু যদি এটাকে নিচের দিকে আমি ড্রাগ করি, তাহলে তখন এটা 17,000 হয়ে যাবে। তাহলে আমাকে এখন কি লক করতে হবে বলুন তো সবাই? হ্যাঁ, শেখ, কি লক করতে হবে বলুন? কলাম লক করতে হবে, রাইট। আমাকে কলাম লক করতে হবে, মানে শুধু ডি লক করতে হবে, রাইট অ্যান্সার। তাহলে আমি কি করব, একবার F4 ক্লিক করলাম, চাইলে এখান থেকে আমরা F4টা কেটে, মানে ডলার আইকনটা কেটেও কাজ করতে পারি, চাইলে আরেকবার F4 ক্লিক করে আরেকবার F4 ক্লিক করলে কলামের আগে লক হয়ে গেল। এখন আমরা কি করব, মাল্টিপল যেটা আছে, যেটা হচ্ছে গুণ, এই চিহ্নটা দিয়ে নিব। তারপর আমরা কি করব এখন, এই যে এইটা, হ্যাঁ, এইটা 15,000, এটা সিলেক্ট করব। এখন এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার রো চেঞ্জ হবে, মানে এটাকে আমি যখন ডানে ড্র্যাগ করব তখন এই অটোমেটিকলি কি হবে, মানে অটোমেটিকলি 5%, 8% এটা নিয়ে নিবে। তো এটার জন্য আমরা এখন কি লক করব বলুন তো, বা এটার জন্য আমরা কোনটার সামনে লক রাখবো এটা বলুন জাস্ট। বলুন বলুন, এখন আমরা 15 রাখতে চাচ্ছি। আচ্ছা, ইর সামনে যদি আমরা লক রেখে দিই, তাহলে তো কলাম লক হয়ে যাবে। তখন আমরা যখন এরপরে যখন আমরা এই পাশে ড্রাগ করব, তখন তো 5% দেখাইতে হবে আমাকে এটা। তখন তো ই তো রয়েছে 15%, তখন তো 15% ক্যালকুলেট হবে। তাহলে কি হবে? তাহলে আমাকে রো লক করতে হবে, রাইট। তার মানে আমাকে 6 কে লক করতে হবে এখন, মানে এখন রো নাম্বারটাকে আমাকে লক করতে হবে। তা আপনারা, এটা আমি এইভাবে করে একদম ভেঙে কেন বোঝালাম, এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে, যতদিন আপনারা আইটি সেক্টরে আছেন ততদিন কাজে লাগবে। আপনি যদি এই সেল লকিং জেনে না থাকেন, বা আপনি সেল লকিং জানা ছাড়া এই ধরনের একদম সিম্পল কাজ, কিন্তু কাজটা কিন্তু একদম সিম্পল, কমপ্লিকেটেড কোনো কাজই না, যদি না জেনে থাকেন, তাহলে আপনি একবার চিন্তা করুন, আপনি 15,000 এটা সিলেক্ট করতেন একবার, 15,000 একবার, এই 15% একবার সিলেক্ট করতেন, যখন নিচে ড্রাগ করতেন এই 15%ও নিচে নেমে যেত, তখন কিন্তু আপনার রিপোর্টটা আসতো না। তখন কিন্তু আপনাকে প্রত্যেকটা সেলে যে ফর্মুলা বসাইতে হতো, প্রত্যেকটা সেলে, যদি আপনি সেল লক না জেনে থাকেন, তাহলে প্রত্যেকটা সেলে যে ফর্মুলা বসাইতে হতো। এখানে যে কয়টা সেল আছে, প্রত্যেকটা সেল। তো আমরা এখন 6 কে লক করব। তো একবার F4 ক্লিক করলাম, দুইটা লক হলো, দুইবার F4 ক্লিক করলাম, এই যে জাস্ট এই 6 এর আগে লক হয়ে গেল। এখন আমি এন্টার দিচ্ছি। এখন আমি এটাকে জাস্ট ডানে ড্রাগ করে দিব, এন্ড ডাবল ক্লিক করলে একদম নিচে পর্যন্ত ফিল আপ হয়ে গেল। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমার কিন্তু কাজটা কিন্তু কমপ্লিট। এই কাজটা আপনাকে দেখুন, প্রত্যেকটা সেলে যে আপনার
কি করা লাগতো, প্রত্যেকটা সেলে যে আপনার ফর্মুলা বসাইতে হতো, সেটা আপনি কিভাবে করতে পারলেন, জাস্ট 1 সেকেন্ডে করতে পারবেন। এই ফর্মুলাটা বসাইতে সর্বোচ্চ আপনার 10 সেকেন্ড লাগবে যদি আপনি কাজ জানেন। আমি আপনাদের যেহেতু দেখাচ্ছি বোঝাচ্ছি, এই জন্য আমার সময় লাগবেই। আচ্ছা, এখন কি বলেন আপনারা যে এইটা কি আপনাদের সারা জীবন কাজে লাগবে কিনা? কি বলতে চাচ্ছেন আপনারা যে এই সেল লকিং আজকে যেটা শিখলেন এবং যে ডিটেলস আকারে শিখলেন, এটা কি আপনারা অন্য কোনো ওয়েতে শেখালে আপনার জন্য বেটার হতো, না এই যে ওয়েতে শিখাইছি এটা বেটার হয়েছে? আপনারা হোপফুলি বুঝতে পারতেছেন যে আপনারা কি শিখতে পেরেছেন। ওকে, এরপর আমরা কি করব, নিট স্যালারি যেটা আছে, আমরা নিট স্যালারিটাকে বের করব। হ্যাঁ, নিট স্যালারি যেটা আছে এটাকে বের করব। তো নিট স্যালারি কি হবে একটু বলুন তো, এখানে কোনটা কোনটা যোগ হবে নিট স্যালারি, এটা একটু বলুন। এটা যদি সবাই বুঝতে পারেন, আমি খুবই ভেঙে বুঝিয়েছি, না বোঝার কোনো অপশন নেই, তাও আমি দেখব। আচ্ছা, এখন আমরা এখানে কোনটা কোনটা যোগ করব, হাউস রেন্ট বেসিক স্যালারি তো ফার্স্টে যোগ হবেই। বেসিক স্যালারিটা ফার্স্টে আমরা কি করব, বেসিক স্যালারি থেকে একদম এই পর্যন্ত মানে বেসিক স্যালারিটা সিলেক্ট করলাম, এটা কি হবে সাম, তো আমরা সাম অ্যাপ্লাই করব। সাম অ্যাপ্লাই করে আমরা কি করব বলুন তো, এখন গতকালকে আমি বলেছিলাম, এখন আমাদের কাজ কি করতে হবে বলুন তো, লিখুন, টেক্সটে লিখুন। আপনারা কি ভুলে গেছেন? প্রথমে সাম ক্লিক করে আমার যে ফার্স্ট টাইমে যেটাকে যোগ করব আমি সেটা সিলেক্ট করব, সেটাকে সিলেক্ট করলাম। এরপরে আমি কন্ট্রোল প্রেস করে যেইটা যেইটা যোগ করব সেইটা সেইটা সিলেক্ট করব। প্রভিডেন্ট ফান্ড এটা মাইনাস যাবে, এটা যোগ হবে না। ট্যাক্স ডিডাকশন এটাও মাইনাস, ফেস্টিভ্যাল বোনাস যেটা এটা আবার যোগ হবে। দিয়ে আমার কি করতে হবে, ব্র্যাকেট ক্লোজ। গতকালকে আমি মাইনাসটা আপনাদেরকে দেখাইনি, এখন আমি এখানে এই যে মাইনাস আছে প্লাসের পাশেই মাইনাস আইকনটা পেয়ে যাবেন। এখন মাইনাস করব হচ্ছে আমরা এইটা, আবার মাইনাস, আবার কোনটা, এইটা ট্যাক্স ডিটেকশন এন্ড প্রভিডেন্ট ফান্ড, এই দুইটা মাইনাস দিয়ে আমি এন্টার ক্লিক করব। এখন দেখুন সকলের স্যালারি কিন্তু অটোমেটিকলি কি হয়েছে, চলে এসেছে। এখন আমাদের কি কাজ করতে হবে, এখন আমাদের এইখানে নিচে এই যে টোটালটা বের করতে হবে। তো এর জন্য আমি গতকালকে দেখিয়েছিলাম কি কাজ করতে হবে, কি কাজ করব বলুন তো, এখানে কি করব বলুন তো, অল্টার প্লাস ইকুয়াল, রাইট। আমরা এখন এইখানে অ্যাপ্লাই করব হচ্ছে অল্টার প্লাস ইকল দিলে আমাদের টোটাল এদের সাম এখানে কি হলো, চলে আসলো। ওকে, তো এরপর আমাদের কাজ হচ্ছে এই যে স্যালারি নাম্বার, এমপ্লয় নেম, এমপ্লয় আইডি, বেসিক স্যালারি এবং নিট স্যালারি, এইগুলোকে মার্জ অ্যান্ড সেন্টার করা কন্ট্রোল ধরে। তো আমি এটা কিভাবে করছি গত ক্লাসটা দেখবেন, যারা গত ক্লাস দেখেননি তাহলে বুঝে যাবেন। আচ্ছা, ওকে, আমরা এটাকে এভাবে করে ফিক্স করে দিলাম। দেন আমরা কি করব, এইটাকে এখন আমরা করুন তো এই কাজটা কিভাবে করব, এর তিনটাই একসাথে আমরা মার্চ কিভাবে করব বলুন। যারা প্র্যাকটিস করেছেন তারা জেনে থাকবেন অবশ্যই। বলুন বলুন কিভাবে করব এখন আমরা। আচ্ছা, মার্জ অ্যাক্রস, রাইট, মার্জ অ্যাক্রস করব। হাজবুন তাসনিম আপু, রাইট আনসার। আমরা এখন করব মার্জ অ্যাক্রস। তো এই তিনটাকে আমরা সিলেক্ট করলাম, করে এইখানে ক্লিক করে মার্জ অ্যাক্রস ক্লিক করলাম, দেন অ্যালাইনমেন্টটা ফিক্স করে নিচ্ছি। ওকে, ডান। এটাকে আমরা কি করব, এটাকে আমরা একটু বোল্ড করে দিব। হ্যাঁ, এটাকে আমরা জাস্ট একটু বোল্ড করে দিব, এটাকে বোল্ড করে দিলাম এবং বড় করে দিলাম। ওকে, এরপরে আমরা কি করব বলুন তো, এরপরে আমরা এই টোটাল ডাটা সেটকে কি করব, একটা টেবিলে কনভার্ট করব। তার আগে আমাদের ফরম্যাটিং করতে হবে। তো আমরা কলামটা অটোফিট করব। তো কলাম অটোফিটের জন্য আমরা কি ইউজ করব বা কিভাবে কলাম ইউজ করব, যারা প্র্যাকটিস করেছেন তাদের কিবোর্ড শর্টকাট মনে থাকার কথা। বলুন তো কলাম অটোফিটের জন্য কিবোর্ড শর্টকাট কোনটা, কি ইউজ করব, মনে আছে আপনাদের? বলুন, আমি দেখছি এখানে, ততক্ষণ আমি একটু নিট টোটাল লিখে দিই। হ্যাঁ, আচ্ছা, দেখি কে কে বলেছেন, কি বলেছেন। আচ্ছা, কন্ট্রোল, হ্যাঁ, অল্টার প্লাস ও প্লাস আই এটা রাইট অ্যান্সার, কন্ট্রোল শিপ এল না। অন্টো, সরি, অল্টার প্লাস এইচ প্লাস ও প্লাস আই এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কি করব এখন, আমরা এইগুলাকে অটোফিট করব, ঠিক আছে, টোটাল ডাটা সেটকে। তো আমি টোটাল ডাটা সেটকে অল দিয়ে এই কন্ট্রোল এ দিয়ে কি করলাম, অল সিলেক্ট করে নিতে পারি, বা এইভাবে করে আমার যে ডাটা সেট আছে আমি অল সিলেক্ট করে নিচ্ছি। এখন আমরা ক্লিক করব অল্টার প্লাস, ম্যানুয়ালি কিভাবে কাজ করছে সেটাও দেখাচ্ছি, একদম একবারেই দুটো দেখাচ্ছি। এইচ, এইচ দেখি আমি আরেকবার দেখাই আপনাদেরকে।
গতকালকে যারা ছিলেন না তাদেরও সুবিধা হবে যেহেতু কাজ দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা করব হচ্ছে অল্টার, যদি ক্লিক করি আমি এখন কোন ট্যাব নিয়ে কাজ করব, এইচ ট্যাব নিয়ে কাজ করব। এইচ এ ক্লিক করব, দেন এইচ, তারপরে কোন ট্যাব নিয়ে কাজ করব, ফরম্যাট নিয়ে, তো আমরা ওতে ক্লিক করব। ওর পরে কি করব, অটো ফিট কলাময়েড, আইতে ক্লিক করব। হ্যাঁ, এখন আমরা রোটা অটো ফিট করব, তো অল্টার এইচ ও এ, জাস্ট এইভাবে মনে করেন হাতে মানে চোখের পলকে হয়ে যাবে। যখন আপনাদের এটা কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন চোখের পলকে হয়ে যাবে, ঠিক আছে। এটাকে আপনি কি করবেন বলেন তো এখন, বর্ডারে অ্যাপ্লাই করবেন। এই সম্পূর্ণ ডাটাকে আপনাকে বর্ডারে অ্যাপ্লাই করতে হবে। তো বর্ডারের শর্টকাট কি, অল্টার এইচ বি এ, এই যে বর্ডার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, অল্টার এইচ বি এন্ড এই দেখুন অল বর্ডারের জন্য এ, ঠিক আছে। তো এটা গতকালকে দেখিয়েছে, খুব ভালোভাবে দেখিয়েছে কিভাবে কাজ করবেন বিএ। এখন এদের অ্যালাইনমেন্টটা ঠিক নাই, এদের অ্যালাইনমেন্টটা আমরা কিভাবে ঠিক করব, অল্টার এইচ এ সি, আচ্ছা অল্টার এইচ এ এম, সরি সরি এন পড়ে গিয়েছে, অল্টার এইচ এ সি। দেখুন এই অ্যালাইনমেন্টটা কি হলো, ঠিক হয়ে গিয়েছে। এখন আপ অ্যান্ড ডাউন থেকে কোনোটা যদি মানে হচ্ছে, এখন হলো রাইট অ্যান্ড লেফট থেকে হচ্ছে মিডিলে হলো। এখন অল্টার এইচ এ এম দিলে লেফট, সরি এটা ছিল এই যে এইখানে খেয়াল করুন যে এই দুইটা জায়গায় খেয়াল করুন আপনারা, আপ অ্যান্ড ডাউন থেকে কিন্তু এরা মিডিলে নেই। এখন অল্টার এইচ এ এম দিলে, আরে কি হচ্ছে বারবার, অল্টার এইচ এ এম, আপ অ্যান্ড ডাউন থেকে দেখুন মিডিলে হয়ে গিয়েছে। হ্যাঁ, ওটা এন এ ক্লিক হয়ে যাচ্ছিল বারবার, আপ অ্যান্ড ডাউন থেকে মিডিলে হয়ে গিয়েছে। এখন কি করব, আমরা এটাকে একটা ডিজাইন করে দিব। তো সেম ভাবে আমরা চাইলে এটাকে ডিজাইন করতে পারি। এখন আমরা কি করব, টেবিল ক্রিয়েট করব। তো এটাকে টেবিল ক্রিয়েট করার জন্য কিবোর্ড শর্টকাট কি বলেছিলাম বলুন তো সবাই, কন্ট্রোল প্লাস টি, রাইট অ্যান্সার তপু ভাই। আচ্ছা, কন্ট্রোল প্লাস টি সিলেক্ট করব, মাই টেবিল হ্যাজ এ হেডার, এটা সিলেক্ট করে আমরা যখন ওকে দিয়ে দিব তখন দেখবেন এই মার্কস গুলো আবার নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে কোন মার্কস গুলো নষ্ট হয়ে গিয়েছে, এই যে মার্কস গুলো নষ্ট হয়ে গিয়েছে কিন্তু। এখন আমরা এইখান থেকে যে কোনো একটা স্টাইল আমাদের যেটাই প্রয়োজন, আমি একটা স্টাইল নিয়ে নিব। আমি কোনটা প্রয়োজন এটা নিয়ে নিতে পারি, এটা নিয়ে নিতে পারি, যেটাই আমার প্রয়োজন এটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। ওকে, এইটা আমরা কি করলাম এখান থেকে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা বলুন তো এই টেবিলটাকে আমরা আবার রেঞ্জে ব্যাক করাবো, তো কিভাবে ব্যাক করাবো বলুন তো, টেবিল ডিজাইনে চলে এসেছি, এখান থেকে কিভাবে ব্যাক করাবো আপনারাই বলবেন আমি কাজ করাবো। যারা রেগুলার ক্লাস করবেন তারা ক্লাস করে মজা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কনভার্ট টু রেঞ্জ, রাইট, কনভার্ট টু রেঞ্জ আমরা ক্লিক করব। হ্যাঁ, এই যে কনভার্ট টু রেঞ্জ, তো আমি এটাকে কনভার্ট টু রেঞ্জে ক্লিক করে জাস্ট ইয়াসে ক্লিক করলাম। দেখুন এখন কিন্তু আর টেবিলটা নাই। এখন আমরা আবার কি করব, এইভাবে করে মার্জ করে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে করে মার্জ, আচ্ছা আমরা আবার এটা মার্জ করে দিই, যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা সেটা মার্জ করে দিচ্ছি, নেট স্যালারি, এবং এইখানে এটা মার্জ করে দিতে হবে, এবং এইখানে আমরা এদের একটা সিগনেচার রাখবো, এই স্যার সিগনেচার, এতটুকু মার্জ করে দিয়ে মার্জ এন্ড সেন্টার ক্লিক করলাম, কাজ হয়ে গিয়েছে মাশাল্লাহ। সিগনেচার লিখে দিব, সিগনেচার লিখে দিলাম। এখন আমরা এর উপরে কি করব, এখন বলুন তো একটা কি দিতে হবে এর উপরে। এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি কোনোভাবে, এই যে দেখুন এইখানে কিন্তু এক পেজে আসছে না। তো এই যে এটা এক পেজে নিয়ে আসার জন্য, বা এখানে আমাদের ফার্স্ট অফ অল এইখানে কাজটা কি, এইখানের কাজটা বলুন তো সবাই, এইখানে আমার কাজটা কি আছে, এখানে আমরা কি কাজটা করব বলুন তো সবাই। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করতে হবে। তো এখানে আমরা এই যে পেজ সেটআপ, এখানে পেজ সেটআপে ক্লিক করব। আচ্ছা, এই যে পেজ সেটআপে ক্লিক করব, পেজ সেটআপ থেকে এই যে এখানে যেটা আছে ল্যান্ডস্কেপ মোড, এটা করে দিতে হবে। দেন আমরা কি করব, ওকে তে ক্লিক করব। এখন দেখুন পেজটা কি হলো, বড় হয়ে গেল, বড় হয়ে গিয়েছে। তো গতকালকে যারা ক্লাস করেছেন তারা কিন্তু সবকিছুই পারছেন এবং অ্যান্সার করতেছেন, পেজটা কিন্তু বড় হয়ে গিয়েছে। এরপরে আমরা আবার কিন্তু এখনো দেখুন এই পেজে ডাটা থেকে গিয়েছে। তো এখন আমাদের কাজ কি বলুন তো, এখন কি কাজ করব, এখন আমাদের কোথায় যেতে হবে, এন্ড সেন্টার হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, হ্যাঁ এটাও করতে হবে আমাদের। এটা কাজটা তো আমরা করিনি, এটাকে আমরা একটু সাইডে রাখি। ওকে, আমরা এখানে কন্ট্রোল পি দিয়ে দিব, কন্ট্রোল পি দেওয়ার পরে পেজ সেটআপে এসে এখান থেকে মার্জিনে এসে হরিজন্টালও করে দিব, ভার্টিক্যালি করে দিব। হ্যাঁ, ওকে দিয়ে দিব, তাহলে এটা আমার কি হলো, পেজের একদম মাঝখানে চলে আসলো, মানে সব পাশে স্পেস সেম। ওকে, আচ্ছা, দেন আমরা কি কাজটা করব, এখন কোথায় যেতে হবে আমাদের বলুন তো, আমাদের এটা এক পেজে এখনো আসেনি, পেজ লেআউট, রাইট। আমরা এখন চলে যাব এই যে পেজ লেআউটে, পেজ লেআউটে যে এখন কোন কাজটা করতে হবে, অটোমেটিক হোয়াইট, হোয়াইটটা অটোমেটিক আছে, এই যে হোয়াইট, স্কেল টু ফিট এটা অটোমেটিক আছে, এটাকে আমাকে 1 করে দিতে হবে। এখন যদি আমরা কন্ট্রোল পি দিয়ে দেখি, দেখুন
সম্পূর্ণটা কিন্তু এখানে কি হচ্ছে, এখানে এই যে সম্পূর্ণটা কিন্তু এখানে কি হচ্ছে, সুন্দরভাবে ডাটা এক পেজে চলে এসেছে। ঠিক আছে। আচ্ছা, আমি আপনাদের কাছে যদি এখন কোশ্চেন করি, কালকে কিন্তু বলেছিলাম কিন্তু এই বিষয়টা দেখাইনি, আমি এটা পেজ ওয়াইডটা এক পেজে করলাম, যদি পেজ হাইটটা এক পেজে করতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলুন তো সবাই। আচ্ছা, পেজ হাইটটা আমাকে এক পেজ করতে হলে কি করতে হবে বলুন বলুন। পেজ হাইটটা আমি কিন্তু দেখিয়েছিলাম, হ্যাঁ, হাইট অটোমেটিক টু ওয়ান পেজ করতে হবে, রাইট ফারা, গুড অ্যান্সার। আচ্ছা, তো আমাদের এখানে কি করতে হবে, এই যে হাইট যেটা আছে, যদি আমাদের নিচে নিচে আরো ডাটা থাকতো, এই যে হাইটটা কিন্তু এই পর্যন্ত, যদি নিচে আরো ডাটা থাকতো এটাকে ওয়ান পেজ করতে হয়, তাহলে আমাকে এই হাইটটা এখান থেকে ওয়ান পেজ করতে হবে, রাইট অ্যান্সার। ঠিক আছে, এখন আমাকে এই সিগনেচারটা আমি যদি দেখি কন্ট্রোল পি, এর উপরে কোনো মানে দাগ নাই, তো এটা দেওয়ার জন্য এখন আমরা কি করব বলুন তো, কি কাজ করতে হবে এখন। আপার বর্ডার, রাইট, আপার বর্ডার, টপ বর্ডার দিতে হবে আমাদেরকে, রাইট। তো এখানে আমরা এই যে সিগনেচার থেকে এইখানে এটা সিলেক্ট করে আমরা হোমে চলে আসব, এসে এইখান থেকে কি দিব, এই যে টপ বর্ডার এটা দিয়ে দিব। আমরা চাইলে এটাকে কিবোর্ড শর্টকাট দিয়েও দিতে পারি, ওয়াল্টার এইচ বি, তারপরে কি বলুন তো, পি, অল্টার এইচ বিপি। দেখুন আমার হয়ে গিয়েছে কাজটা, এখন আমি কন্ট্রোল প্লাস পি দিলে দেখুন এই সিগনেচারের উপরে ছোটালি একটা দাগ চলে এসেছে, এবং আমার কিন্তু স্যালারি শিট রেডি, ডান। এখন এটা চাইলে আমি প্রিন্ট করে এই স্যারে জমা দিতে পারি, অথবা এই অবস্থায় এই স্যারে জমা দিতে পারি, এই স্যার সেটাকে প্রিন্ট করে নিতে পারে, একদম কাজটা কমপ্লিট। ঠিক আছে। ওকে, এখন বলুন আপনাদের কাদের কোথায় কোশ্চেন আছে, সময় 7 মিনিট দিচ্ছি, কোশ্চেন করুন, আমি অ্যান্সার দিচ্ছি। না ভাই, একসাথে দুইটা, প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড ট্যাক্স, এমএস এক্সেলে এটা এইভাবে হয় না যে আপনি যে ক্যালকুলেশন করছেন আপনার ক্যালকুলেশনটাও রাইট, আমরা মাইনাসে মাইনাসে প্লাস বুঝি, কিন্তু এমএস এক্সেলে এই দুইটা যদি আমি এইভাবে করে ধরি, হ্যাঁ, এই দুইটা এইভাবে করে ধরি, দেখুন রেজাল্ট কি দেখায়। এই দেখুন রেজাল্ট হচ্ছে 1050, তো 7050 মাইনাস 300 যোগ 300, তাহলে কত হয় 1000, 1050, এই যে রেজাল্ট 1050ই দেখাবে। ঠিক আছে। এমএস এক্সেলে মাইনাসটা এইভাবে কাজ করে, কারণ সামের জন্য কোনো ফর্মুলা থাকলেও মাইনাসের জন্য কোনো ফর্মুলা নাই। তো এখানে প্লাসে প্লাসে মাইনাস হয় না, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে মাইনাসই হয় এক্সেলে। ঠিক আছে। ওকে, হ্যাঁ, ঠিক বর্ডার করতে পারি, এই তো আপনি গতকালকে ক্লাসে ছিলেন বোঝা যাচ্ছে। আমরা কন্ট্রোল এ দিয়ে এটা কি করব, অল্টার এইচ বি, দেন এটা ঠিক বর্ডার কোনটা, এই যে টি, টি ক্লিক করলাম, এই যে ঠিক বর্ডার হয়ে গেছে। আচ্ছা, ঠিক বর্ডার হয়ে গেল, তারপরে এগেইন সেল লক, প্লিজ শো এগেইন কলাম লক এন্ড রো, আচ্ছা সিরিয়াল নাম্বার এগেইন। আচ্ছা, সব বুঝতে পারলাম আপনাদের। আচ্ছা, এফ ফোর যাদের কাজ করছে না, যদি ল্যাপটপে আপনারা এফ ফোর ইউজ করে থাকেন তাহলে এফ এনটা লক করতে হবে। এফ এনটা কিভাবে লক করবেন, আপনার কিবোর্ডে যদি ল্যাপটপ ইউজ করে থাকেন একদম নিচে ডাউনের দিকে দেখবেন এফ এন বাটন আছে, ওই এফ এন বাটন ধরে রেখে শিফটে ক্লিক করবেন, তাহলে আপনার এফ এনটা লক হয়ে যাবে। তারপরে এফ ফোরটা কাজ করবে। অনেকের ল্যাপটপে এফ ফোর ক্লিক করলে ব্রাইটনেস ইনক্রিজ হয়, তো যাদের এটা হচ্ছে আপনারা এফ এন ক্লিক করে শিফটে ক্লিক করুন, এফ এন লক হয়ে যাবে। ঠিক আছে। এরপরে যে বিষয়টা থাকছে, যাদের হচ্ছে এফ এন কাজ মানে এফ ফোর কাজ করছে না, তাদের অ্যাকচুয়ালি বিষয় যে ভার্সনের ইস্যু হইতে পারে, কিন্তু এরকম কোনো ইস্যু হওয়ার কথা না। ল্যাপটপে যারা ইউজ করতেছেন তাদের এই এফ এন লক নাই, যার কারণে এফ ফোরটা কাজ করবে না। ওকে। এফ ফোর কিন্তু এমন না যে এফ এবং 4 নাম্বার বাটন, এফ ফোর নামেই একটা বাটন আছে আপনাদের কিবোর্ডে। ঠিক আছে। এফ এবং 4 নাম্বার বাটন এটা না, এফ ফোর নামে একটা বাটন আছে। ঠিক আছে। ওকে। আচ্ছা, সেল লক আমি আবার দেখাচ্ছি, সেল লকটা এবং ইফেক্টটা এটা আবার দেখিয়ে আমার ক্লাসটা এন্ড করে দিব। আচ্ছা, তার আগে আমি আপনাদের মেসেজের অপশনটা অফ করে দিচ্ছি, এবং কেন অফ করতেছি, কারণ আপনাদের, আচ্ছা, নন, আপনাদের এখন আমি প্রেজেন্ট শিটটা দিব, প্রেজেন্ট শিটটা সকলে ফিল আপ করে দিবেন, আর আমি ততক্ষণে এই দুইটা কাজ দেখাবো। আর ক্লাস কিন্তু শেষ, হ্যাঁ। তো যারা আপনারা ক্লাসটা কমপ্লিট করেছেন আলহামদুলিল্লাহ, আপনাদের আজকের মতো আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। প্রেজেন্ট শিটটা দিয়ে দিয়েছি, প্রেজেন্ট শিটটা ফিল আপ করে ফেলেন, হ্যাঁ।
আচ্ছা, আপনি এক্সেল এর ভার্সন 2021 ইউজ করতেছেন, অলরেডি আপডেটেড ভার্সনে আছেন। এরপরে একটা ভার্সনই আসছে 2024, চাইলে আপডেট করতে পারেন, না হইলেও চলবে, কোনো সমস্যা নাই। কিন্তু 2021-এর আগে যারা আছেন তারা অনেক রিক্সে আছেন বা মানে ব্যাকডেটেড আছেন, তারা মাস্ট বি আপডেট করতে হবে। ওকে, তো আমরা এখন কি করব? কোথায় ছিলাম জানি? এই যে আমাদের হচ্ছে ফার্স্টে ছিলাম সেল লক, হ্যাঁ। তো আমি যখন একটা ইকুয়াল দিচ্ছি, ইকুয়াল দিয়ে আমি ধরে নিচ্ছি এই 15,000 সিলেক্ট করছি, দিয়ে জাস্ট ইন্টার দিচ্ছি, এবং এটাকে যদি আমি ডানের দিকে ড্রাগ করি, এই 15,000 পরে এক সেল ডানে যখন আমি ড্রাগ হচ্ছে তখন দেখুন 2,500, আর এক সেল 7,000 মানে 750, আর এক সেল 1200 মানে 1200। তো সেম ভাবে আমি যখন এখানে ডানে ড্রাগ করবো, এই অটোমেটিক চেঞ্জ হইতে থাকবে, হ্যাঁ। কেন চেঞ্জ হইতে থাকবে? এটাকে কিন্তু আমরা লক করি নাই, যার কারণে এটা অটোমেটিক চেঞ্জ হইতে থাকবে। এবং এর নিচে যদি আমি ড্রাগ করি 1250-এর নিচে বা 750-এর নিচে যেটা আছে, সেটাই কিন্তু এখানে দেখাবে। এই যে এটা কি দেখুন, এই কলাম, এই সেল নাম্বারটা দেখুন F7, তো F7 এর নিচে F8 আছে। তো এখানে কি দেখাবে আমাকে? F8টাই কি হবে, যে F8টাই আমাকে দেখাবে, হ্যাঁ। F8 আছে 850। এতটুকু কিন্তু সকলের বোঝার কথা। তারপরে কি? সেল লক। এখন যদি আমরা ইকল দিয়ে 15,000-কে F4 দিয়ে লক করে এন্টার দিয়ে দিই, এখন যদি আমরা নিচের দিকে ড্র্যাগ করি তখন কিন্তু 15,000-ই দেখাবে, এবং আমরা যতই ডানে ড্র্যাগ করি না কেন এটা আমাকে 15,000-ই দেখাবে। এবং এই ডি নাম্বার মানে এই যে এটা লক করে দিয়েছি, তো এই সেলের বাইরে মানে এই দেখুন এখানে কি হয়েছে, ডি নাম্বার কলামের এবং 7 নাম্বার রো মানে দুইটাই লক, ডি নাম্বার কলামও এখানে লক এবং 7 নাম্বার রো এই দুইটাই লক, যার কারণে এ এই ঘরের মধ্যেই বন্দি আছে, হ্যাঁ। এই ঘরের ভিতরেই কি আছে, বন্দি আছে, এই ঘরের বাইরে কোনোভাবে যাইতে পারবে না। ওকে, মনে করেন এ হচ্ছে এমপি। এমপি তো বোঝেন তাই না, যারা ইলেকশন করে বা যারা নেতা গোতা তো বুঝবেন, এমপি যারা হচ্ছে আপনারা পলিটিক্স করেন, এর ভিতরে পলিটিক্স আনা ঠিক না, তার বলছি যে এই এমপিটার হচ্ছে যে কোনো এক আসন মানে যে কোনো একটা আসন আমি একে লক করে দিয়েছি। তো এ রাজত্ব করবে, এ প্রতিনিধিত্ব করবে শুধু এই একটা আসনে, এই একটা আসনের বাইরে এ আর যাইতে পারবে না, ঠিক আছে। এ আর কোনোভাবে এই আসনের বাইরে যাইতে পারবে না। এখন ধরেন আমি যদি দিই যে এই যে এটা যদি আমি এখানে দিই যে এরপরে কোনটা দিব, এখন আমি এটা আবার সিলেক্ট করলাম, F4 দিয়ে লক করলাম। এখন আমি আর একবার F4 ক্লিক করলে জাস্ট 7 মানে 7 নাম্বার কি, এই যে রো, এই রোটা লক হয়ে গেল। এখন রোটা লক হয়ে গেলে এই 7 নাম্বার রোতে যত ডাটাই আছে এ আমাকে সকল ডাটাই দেখাইতে পারবে। কিন্তু আমাকে 8 নাম্বার রো মানে এই রোর ডাটা একটাও দেখাইতে পারবে না, এই বান্দা আমাকে এই 8 নাম্বারের ডাটা একটাও দেখাইতে পারবে না। এখন কিন্তু আর কলাম লকটা নাই। এখন এ আমার 7 নাম্বার রোতে নাম্বার কলামে যেটা আছে সেটাও দেখাইতে পারবে, F নাম্বার কলামে যেটা আছে সেটাও দেখাইতে পারবে, G নাম্বার কলাম আছে যেটা সেটাও দেখাইতে পারবে। জাস্ট আমার ড্রাগ করার মানে ড্রাগ করা পর্যন্ত, যতদূর ড্রাগ করব সেই পর্যন্ত দেখাইতে পারবে। কিন্তু এটাকে যদি আমরা কি করি, 8 নাম্বার কলামের ডাটা দেখতে চাই, সরি 8 নাম্বার রোড ডাটা দেখতে চাই, 850 বা 1250-এর নিচে আছে 2550, এটা দেখতে চাই, তখন আর এটা কাজ করবে না, কারণ এখন রোটা লক আছে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা রো লকটা দেখলাম, এরপরে কি হবে? এরপরে হচ্ছে কলাম লক, F4 দিয়ে দিলাম। এখন দেখুন এই ডির আগে শুধু ডলার আইকনটা চলে আসলো, কলাম লক। তো কলাম লকটা জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এখন আমরা যদি নাম্বার কলামের বাইরে আর যাইতে পারবে না, এখন এর এরিয়া হচ্ছে নাম্বার কলাম। এই যে নাম্বার কলাম আছে এই কলামের বাইরে আর যাইতে পারবে না। এখন এই রো চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, সেল চেঞ্জ করতে পারবে, কিন্তু সেই সেলটা মাস্ট বি এই নাম্বার কলামের ভেতরে হইতে হবে। এ নাম্বার কলামে কোনোভাবে যাইতে পারবে না, কারণ আমি এখন কে লক করে দিয়েছি। এই যে কে লক করে দিয়েছি, দিয়ে আমি জাস্ট এটাকে নিচে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, দেখুন নাম্বার কলাম। এখন যদি আমি এটা রাইটে ড্র্যাগ করি, এর আগে রাইটে ড্র্যাগ করে দেখিয়েছি 2,250 দেখাচ্ছিল, রাইটে ড্র্যাগ করলে কিন্তু আর 2,250 দেখাবে না। ঠিক আছে, রাইটে ড্র্যাগ করলে কিন্তু আর এই কাজটা করবে না। ওকে, ঠিক আছে, আমরা এতটুকু সম্পূর্ণ করলাম, ঠিক আছে। তো সেল লকের কাজটা কিন্তু আমাদের ক্লিয়ার। আর কিন্তু সেল লক নিয়ে মানে এর থেকে ভেঙে সেল লক নিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব না। এর থেকে ভেঙে একটু প্র্যাকটিস করেন, এটা খুবই ইজি বিষয়, প্র্যাকটিস করলেই ক্যাপচার হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এইখানে দেখবো যে ইফ লজিক্যাল ফাংশনটা কিভাবে কাজ করে। তো এখানে তো আমি একটা ফাংশন অলরেডি দেখিয়েছি, এটা আর দেখাবো না, এটা দেখে ক্লাস শেষ করব। ইফ ইফ এইখানে ইফ লজিক্যাল টেস্ট, এই যে ফেস্টিভ্যাল বোনাস বা আমি যদি বেসিক স্যালারি, হ্যাঁ, না এখানে কোনটা দিব, আমি কোনটা দিব, কোনটা দিব, কোনটা দিব, কোনটা দিব, এখানে
কোনটা দিব? আচ্ছা, এইখানে আমি দিতে পারি হচ্ছে এই যে বেসিক স্যালারি, এটা দিয়ে দিই। হ্যাঁ, বেসিক স্যালারি কত? 15,000। হ্যাঁ, 15,000 মানে এটা দিলাম যে বেসিক স্যালারি এটা হচ্ছে গ্রেটার দেন, কার বড় হতে হবে? বেসিক স্যালারি যদি 20,000 টাকার বড় হয়, মানে 20,000 টাকার বেশি হয়, তাহলে তারাই তো আমাদের হচ্ছে মানে মানে ওল্ড এমপ্লয়, তাদেরকে তো স্যালারি যেহেতু বাড়ছে, বেসিক স্যালারি হচ্ছে স্টার্টিং 15,000 থেকে। তো যাদের স্যালারি ইনক্রিজ হয়েছে, যারা 1 বছর কাজ করছে, তাদের হয়তো 20,000 টাকা 2,000 টাকা করে বাড়লে এরকম হইতে পারে আর কি। হ্যাঁ, তো ধরে নেন এরকম আর কি। কিভাবে ফাংশনটা কাজ করে জাস্ট এতটুকু দেখাচ্ছি। ইফ লজিক্যাল ফাংশন মানে D7 যদি 20,000 টাকার বড় হয়, তাহলে কোথায় গেল আবার, তাহলে কি হবে? তাহলে যদি এটা সত্য হয়, মানে এটা যদি সত্য হয়, ইফ এই যে এর রেজাল্টটা কি দেখাই দিচ্ছে, এটা কিন্তু ফলস। এই দেখুন এখানে দেখা দিচ্ছে এটা ফলস, মানে এইখানে কিন্তু 20,000 টাকার বেশি নাই। তো এর রেজাল্টটা কি? এর রেজাল্ট হচ্ছে কি এই যে ফলস। হ্যাঁ, এই যে এখানে দেখিয়ে দিচ্ছে এটা ফলস। যদি এটা 20,000 টাকার বেশি হয়, ভ্যালু ইফ ট্রু যদি হয়, তাহলে আমাকে দেখাইতে হবে তাহলে ফেস্টিভ্যাল বোনাস আমাকে দেখাইতে হবে 10,000 টাকা। হ্যাঁ, 10,000 টাকা। আর যদি 20,000 টাকার কম হয় বেসিক স্যালারি, তাহলে ফেস্টিভ্যাল বোনাস হবে 5,000 টাকা। এর আগে ফেস্টিভ্যাল বোনাসটা আমরা পার্সেন্টেজের উপরে রেখেছিলাম, এখন আমরা এই অ্যামাউন্টের উপরে রাখলাম। হ্যাঁ, রেখে ইন্টার দিলাম। দেখুন এখানে 20,000 টাকার কম আছে, কত দেখাচ্ছে এখানে? এখানে দেখাচ্ছে হচ্ছে 15,000। এবং নিচে ড্রাগ করে যদি দেখি, এখানেও 20,000 টাকার কম 5,000। অ্যান্ড এখানে, এখানেও 5,000, 19,000 টাকা। এখন এইখানে 21,000 টাকা, এখানে যদি দেখি 10,000 টাকা। ঠিক আছে, এখন এখানে জাস্ট ডাবল ক্লিক করলে একদম, সরি, নিচে ড্র্যাগ করলে একদম নিচে পর্যন্ত চলে আসবে। তো এদের সব 20,000 টাকার বেশি, এই জন্য 10,000 টাকা আসছে, এবং এদের হচ্ছে 5,000 টাকার বেশি, মানে 15,000 টাকা, সরি, 20,000 টাকার কম, এই জন্য 5,000 টাকা আসছে। বুঝছেন? তো লজিক্যাল টেস্টটা এইভাবে কাজ করে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমি আর ক্লাস লং করব না ইনশাল্লাহ। যদি আপনাদের আগামীকাল ক্লাস আছে, অবশ্যই ক্লাস হবে। তো ইনশাল্লাহ আগামীকাল সকলে সময় মতো ক্লাসে যুক্ত হয়ে যাবেন। ইনশাল্লাহ আগামীকাল ক্লাসে দেখা হবে। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।